This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। মৌলবাদে উন্মত্ত বাংলাদেশ, এবার এপার বাংলা, বিহার, ওড়িশা নেওয়ার দিবা স্বপ্ন দেখছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী। ভারত বিদ্বেষের সুর চড়িয়ে হাস্যকর হুঙ্কার বিএনপি নেতার। এপার বাংলা, বিহার, ওড়িশা দখলের দিবা স্বপ্ন দেখছে বাংলাদেশ। যাদের হাত ধরে স্বাধীনতা, তাদেরই হুঙ্কার বিএনপি নেতার। বিস্ময়কর। শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, আমরা শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বিয়াদব আছে বিএনপির, তার বউর শাড়ি পরা ছিল। ওই মোল্লা রিজভীকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি। ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পড়াবে। এরা আমাদের উপর নির্ভর করে। আমরা দেখেছিলাম পাকিস্তানকেও বিরাট লাফালাফি করেছিল এক সময়। আজকে আটার পার কেজির দাম 400 কত টাকা, খেতে পাচ্ছে না মানুষ। তারা আবার শুনছি নাকি বাংলাদেশকে বুদ্ধি দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে। এই যে যারা মৌলবাদীরা চেঁচামেচি করছেন না, 2 মিনিট লাগবে না আপনাদের চুপ করাতে। ইউনুস, আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, তাই সময় থাকতে থাকতে সুবুদ্ধিটা এলে বেটার হয়। আমরা গর্ব করে বলি আমরা হিন্দু, তাই সহ্য একটা লিমিট অবধি করব, তারপরে আর করব না। যদি বাংলাদেশে বসে ভারত দখল কি কলকাতা দখল কি এসব ইত্যাদি দেখেন, তাহলে সব বুরবাক ছাড়া অন্য কিছু না। মুক্তিযুদ্ধের চেতনার শরিক হয়েছে এমনকি এ বাংলার মানুষও বটে। তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী। যারা বলছে সব তারা বুরবাক, কিছু বোঝে না। একটা কথা আছে না, পিপিলিকা পাখা ওঠে মরিবার তরে। আপনাদের আরো একবার শোনাই রুহুল রিজভী কি বলছেন, তিনি কি হুঙ্কার তার। হাস্যকর হলো, একবার শুনুন। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। কর্নেল রাজেন্দ্র ভাদুরী, প্রাক্তন সেনাকর্তা, এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। কর্নেল ভাদুরী, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলা। আমি শুভজিৎ কথা বলছি স্টুডিও থেকে। আমরা শোনালাম দর্শকদের রুহুল রিজভীর এহেন বক্তব্য, মন্তব্য, কি নামে অভিহিত করবো আমি জানি না। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমার প্রতিক্রিয়া কি, বাংলাদেশের একটা র্যান্ডম পলিটিশিয়ান নিজের ইলেকটোরেটকে এক্সাইট করবার জন্য একটা র্যান্ডম কথা বলে দিয়েছে। মানে ওই কথার কোনো যুক্তি নেই। মানে সেইটা নিয়ে আমাদের তো ব্যস্ত হওয়ার দরকার নেই। ও শুনে হেসে উড়িয়ে দেওয়ার মতনই মানে কৌতূহলের ব্যাপার। কি হবে একটা র্যান্ডম, ওদের তো একজন পলিটিশিয়ান বা যেই সে বলেছিল কি 20 লক্ষটা ইন্ডিয়ান নাকি ওখানে বাংলাদেশে চাকরি করে। আজ অব্দি তো কোনো তার হদিশ পাওয়া যায়নি একটা ইন্ডিয়ানেরও। তো যাই হোক, এরকম উল্টোপাল্টা স্টেটমেন্ট আমরা আমাদের এদিকেও শুনি। মানে কোনো এটাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকারই নেই এইগুলোর। আর কি বলবো, মানে যুদ্ধ তো হবে না, মানে যুদ্ধ কি বেসিসে হবে? মানে আরো একটা বিষয় আমার মনে হয় যে এক্ষেত্রে এই যে আমরা যেরকম দেখলাম ড্রোন
হামলাবাজ ড্রোন, সেই ড্রোন উড়ে বেড়াচ্ছে, পাশাপাশি এই ধরনের মন্তব্য, তাহলে সেক্ষেত্রে কি বৈঠক বা পরিস্থিতি ঠিকঠাক করার আগে ভারতকে বারবার উত্তক্ত করার প্রয়াস বলে আপনার মনে হয়, যাতে কোনো কারণে ওই একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করা যায়? না, লেট মি ক্লারিফাই, বাংলাদেশের কাছে হামলাবার মানে ওয়েপনাইজড ড্রোন নেই, তো ওইটাকে ওই কনটেক্সটটাকেই মানে বাতিল করে দেওয়া দরকার। হ্যাঁ ঠিক আছে, ওদের কাছে কিছু রেকগনিশন ড্রোন আছে, ওরা দিবে, আমাদের কাছেও রেকগনিশন, মানে হামলাওয়ার ড্রোন না। হামলাওয়ার ড্রোনের মানে হচ্ছে ওয়েপনাইজ, মানে ওই ড্রোনে মিসাইলস বা বম্বস এটসেট্রা ফিট করে টার্গেটকে ধ্বংস করার ক্যাপাবিলিটি, ওটা নেই বাংলাদেশের কাছে, নেই কোনো ওয়েপনাইজড ড্রোন। তো দ্য পয়েন্ট ইজ কি, কেউ একটা বললো যে হ্যাঁ পুরো বেঙ্গল বিহার সবকিছু করে নেবো, সেই 1905-এর পুরনো মানচিত্র আবার করে বানাবো, মানে ইট ইজ স্টুপিড। গুরুত্বই দেওয়ার দরকার নেই এইসব র্যান্ডম স্টেটমেন্টে। বেশ, অনেক ধন্যবাদ আপনার রিঅ্যাকশনের জন্য। রুহুল রিজভী, যার এই হাস্যকর হুঙ্কার, হ্যাঁ আমরা সচেতনভাবে হাস্যকর হুঙ্কার বলছি, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কি মন্তব্য করেছেন আপনাদের আরো একবার শোনাই। ভারতের শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব, আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আপনাদের শোনালাম, কিন্তু এই মুহূর্তে ওই দেশ থেকে, মানে মৌলবাদী উন্মত্ত বাংলাদেশ থেকে এবার বিহার, বাংলা, উড়িষ্যা নেওয়ার যে দিবাস্বপ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী দেখছেন বা বলছেন, সেটা আমরা অভিজ্ঞ মহল, পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলছি। এই মুহূর্তে একেবারেই গুরুত্ব না দিতে, একেবারেই উড়িয়ে দিতে বলছেন, কারণ তারা বিস্মিত তো ননই, তারা বলছেন যে এহেন মন্তব্য তাদের ব্যক্তিগত মন্তব্য এবং সেক্ষেত্রে গুরুত্ব দেওয়ার বা কোট আনকোট পাত্তা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অন্ততপক্ষে এই সময় দাঁড়িয়ে ভারত অনুভব করছে না। ভারত বিদ্বেষের এই সুর চড়িয়ে তাদের হাস্যকর হুঙ্কারকে ভারত পাত্তা দিচ্ছে না। এবার বাংলা, বিহার, উড়িষ্যা দেখার যে দিবাস্বপ্ন তাদের, যাদের হাত ধরে স্বাধীনতা, তাদেরই বিএনপি নেতার হুঙ্কার, ফলে এই বিষয়টিকে হাস্যকর বলেই উড়িয়ে দিচ্ছেন অভিজ্ঞ মহলের বিশেষজ্ঞরা। হাস্যকর মন্তব্য উড়িয়ে দেওয়া যায় ঠিকই, কিন্তু অত্যাচারের একটার পর একটা ছবিতে আমরা বিচলিত তো বটেই। তার কারণ লজ্জাজনক সেই ঘটনা, ঢাকায় ভারত বিরোধী ষড়যন্ত্রের একটা খোলাখুলি হুঙ্কারও আপনাদের বলবো। ঠিক এই পরিস্থিতিতে কাল ঢাকা সফরে যাচ্ছেন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের প্রধান উপদেষ্টা এবং সচিবের সঙ্গে তার বৈঠক রয়েছে, কথা হতে পারে মোহাম্মদ ইউনূসের সঙ্গেও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর কতটা ফলপ্রসূ হয় সেদিকে এই মুহূর্তে তাকিয়ে আন্তর্জাতিক মহল। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার দমনপীড়ন, ঢাকার রাজপথে ভারতের মানচিত্র বদলে দেওয়ার হুঙ্কার, ভারতীয় দূতাবাসের সামনে বিএনপির বিক্ষোভ, ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক গতিবিধি। ওপার বাংলার এই উত্তাল পরিস্থিতির মধ্যেই সোমবার ঢাকা সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ঢাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছে নয়াদিল্লি। সূত্রের খবর, এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডিফ্যাক্টো বিদেশমন্ত্রী মোহাম্মদ তৌহিদ হোসেন এবং সে দেশের বিদেশ সচিব মোহাম্মদ জাসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মিশ্রি। কথা হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও। এরকম কিছু নয় যে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের একটা অবৈধ সরকারের সঙ্গে আমাদের সরকার এই মুহূর্তে বৈঠক করবে। তারা যদি মনে করেন তারা আসবেন, তারা কথা বলবেন। বাংলাদেশ যা ফরেন পলিসি চালাচ্ছে, মানে পাকিস্তানের থেকে একটা খারাপ ফরেন পলিসি ওরা চালাচ্ছে। তো আমার মনে হয় যে দুদেশের মধ্যে সম্পর্ক এই মুহূর্তে কিছু নেই। তবু আমরা ভাষার কথা ভেবে,
পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা ভেবে আমরা আমাদের দিক দিয়ে ব্যবহারগুলো ভালো করছি। আগামী দিনটা বাংলাদেশিদের পক্ষে খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। পর্যবেক্ষক মহলের মতে এই বৈঠকে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়টি তুলে ধরতে পারেন ভারতের বিদেশ সচিব। উল্টো দিক থেকে আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের দাবিটি তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয়, ভারতীয় বিদেশ সচিবের ঢাকা সফরের আগের দিন গুলশানে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। ইন্ডিয়া এই মুহূর্তে একটা বড় মানে ওয়ার্ল্ডের কাছে একটা বড় ফেস। ইন্ডিয়ার যদি কন্টিনিউয়াসলি বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট দিতে থাকে, সেটা বাংলাদেশের ফরেন পলিসির ক্ষেত্রেও ভালো হবে না, কারণ বাংলাদেশ অনেক বেশি ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার উপরে। 2017 সালে তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা সফরে গিয়ে বলেছিলেন, প্রতিবেশী দেশকে অগ্রাধিকার দেওয়াটা মোদী সরকারের নীতি, আর অগ্রাধিকারের হিসেবে প্রতিবেশী দেশগুলির মধ্যে প্রথম হলো বাংলাদেশ। অথচ সেই বাংলাদেশের মাটিতেই এখন খোলাখুলি ভারত বিরোধী কার্যকলাপ চলছে। অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা, যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। আমার মনে হয় না যে বিএনপি খুব একটা এই আন্দোলনে বিএনপির খুব একটা লাভ উঠেছে। যা লাভ সেটা হচ্ছে একমাত্র জামাত ইসলামী উঠিয়েছে। বিএনপির সর্বোচ্চ নেতা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বেগম জিয়া বেঁচে আছেন, কিন্তু তারেক জিয়া সবকিছু কন্ট্রোল করেন। তিনি কিন্তু দেশে ফিরতে পারছেন না, এবং বেগম জিয়া আগামী কিছুদিনের মধ্যে হয়তো লন্ডন যাবেন, হয়তো অসুস্থতার কারণে। তখন আমার আশঙ্কা হচ্ছে যে 2008 সালের যে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা ছিল, এটা -2, দুই নেত্রীকে আউট করা পাওয়ার থেকে ইউনুসের ফর্মুলা, সেই ফর্মুলার দিকে হয়তো ইউনুস যেতেও পারে। তার জন্য কিন্তু বিএনপি বারবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলছে আপনি ইলেকশন ঘোষণা করুন। 2007-08 সালে খালেদা জিয়ার সরকারের মেয়াদ শেষের পর ওপার বাংলায় জারি হয় জরুরি অবস্থা। বন্দী হন শেখ হাসিনা এবং খালেদা জিয়া। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, সেই সময় দুই দেশের প্রধান নেত্রীকে মুক্তি দিয়ে বাংলাদেশে অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দৌত্য করেছিল নয়াদিল্লি। প্রণব মুখোপাধ্যায় নিজে কথা বলেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে। অথচ সেই বাংলাদেশেই এখন ক্ষমতা দখলকে কেন্দ্র করে চরম নৈরাজ্য কায়েম হয়েছে। এই অবস্থায় ফের দিল্লির দূত যাচ্ছেন ঢাকায়। পরবর্তী পরিস্থিতি কি হয় সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে প্রকাশ্যে গুলি করার চেষ্টার পর এবার বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ফলে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। মাসখানেক আগে কসবার ঘটনা, তারপর বেহালায় বোমাবাজি। প্রশ্নের মুখে এ শহরের নিরাপত্তা। আর এই বোমাবাজি ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক চর্চা। কসবায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টার ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। পুরো মনে হলো যে একটা পুরো বাড়িটাই ভেঙে পড়ে গেল। গাড়ি বাইকে করে যেতে যেতে এরকম ভাবে আপনার বাড়ির দিকে কি ছুঁড়ে দিল, দিয়ে ছুঁড়ে দেওয়ার পরে বললো যে তারপরে আমরাও কিছু বুঝতে পারছি না। শনিবার রাত 12টা বেহালা চৌরাস্তা সংলগ্ন এলাকায় বালির প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেত্রী বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বৈশালী ডালমিয়ার বাড়ির ঠিক সামনে। এই জায়গাটাতেই কিন্তু মূলত বোম চার্জ করা হয়। এই যে বৈশালী ডালমিয়ার বাড়ির ঠিক সামনেই কিন্তু বোম চার্জ করা হয়। 2016 সালে তৃণমূলের টিকিটে বালির বিধায়ক হন বৈশালী ডালমিয়া। 21-এর বিধানসভা নির্বাচনের আগে দলবিরোধী কাজের অভিযোগে তাকে বহিষ্কার করে তৃণমূল। কয়েকদিনের মধ্যেই দিল্লি গিয়ে অমিত শাহর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেন। কিন্তু হঠাৎ কি কারণে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ধন্দে বৈশালী ডালমিয়া। আমি তো পলিটিক্যালি কারোর সঙ্গে বিশাল কিছু ঝগড়াতে থাকি না। আমি সবাইকার সঙ্গেই আমার রিলেশন খুব ভালো, কেন আমি একদমই ঝগড়াটে ক্যারেক্টারের লোক নই। এবার সবাইকে নিয়েই চলি এবং মানুষকে হেল্পও করি। আমি দল বল নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াই। এবারে আমি মানুষ হিসেবে মানুষকে ভালোবাসি। এবারে তারা আমাকে কেন টার্গেট করে, ইলেকশনও নেই, এবার করলেও করতে পারে, আমি কি করে জানবো? সেটা তো পুলিশ বলবেন না। বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা, ভয় দেখানোর চেষ্টার অভিযোগ বিজেপির। আদৌ বোমাবাজি, সন্দেহ প্রকাশ তৃণমূলের। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কেউ করলে পশ্চিম বাংলায় মানে তাকে এই ধরনের ভয় দেখানো চলবে। 26 যত এগিয়ে আসবে তত এই ধরনের জিনিসপত্র চলবে। কি হয়েছে, আদৌ হয়েছে কিনা, কারা করেছে, কি বিষয়, এটা যদি আদৌ কিছু হয়ে থাকে, উনি কমপ্লেন করেছেন, পুলিশের সঙ্গে সম্পর্ক। এর সঙ্গে আমরা রাজনৈতিক দলে নিয়ে কি বলবে, পুলিশ বলবে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। দুষ্কৃতীদের খোঁজে এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু বেহালা চৌরাস্তার মতো জায়গায় প্রাক্তন বিধায়কের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা কি করে ঘটল, কোথায় পুলিশের নজরদারি, প্রশ্ন উঠছেই। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।
এবার আপনাদের অন্য কিছু ছবি দেখাই। সোনারপুর থেকে কুলপি, তলানিতে এসে ঠেকেছে প্রাথমিক স্কুলে পড়ুয়া সংখ্যা। দুশ্চিন্তার তো বটেই। আর এই ছবিটা না বদলালে দক্ষিণ 24 পরগনার 20টি প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যেতে পারে। তার কারণ ছাত্র সংখ্যা যা সেখানে যায় আসে দাঁড়িয়েছে, তাতে স্কুল চালানো যায় না, এবং এর জন্য পরিকাঠামোকেই দুষছেন অনেকে। যদিও প্রাথমিক শিক্ষা সংসদ তারা দাবি করছেন পড়ুয়াদের স্কুলমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে, হয়তো পরিস্থিতি তারা সামাল দিতে পারবেন। একটু দেখুন বিস্তারিত। স্কুল আছে, ব্ল্যাকবোর্ড আছে, শিক্ষকও আছে, শুধু কমতি পড়ুয়ার। দক্ষিণ 24 পরগনার 20টি প্রাথমিক স্কুলের পড়ুয়ার সংখ্যা তলানিতে। কোথাও 2 জন পড়ুয়া, কোথাও সংখ্যাটা 30, কোথাও আবার স্কুলে দিনের পর দিন হাজির হয় না কোনো পড়ুয়াই। সোনারপুর, বারুইপুর, ফলতা থেকে প্রত্যন্ত কুলপি, কাকদ্বীপ, ছবিটা একই রকম। সরকারি টিচারটা একটু বেশি হলে ভালো হয়। আমাদের 5টা ক্লাস, 2 জন টিচার, গার্জেনরা চাইছে প্রতি ক্লাসে যেন একজন টিচার থাকে। তাও ঠিক সে ভরসা পাচ্ছে না যে টিচার নেই, কি একজন টিচার সবসময় 5টা ক্লাস কি করে নেবে। গত বছর একটি সরকারি রিপোর্টে উঠে এসেছিল রাজ্যের 8000-এর বেশি স্কুলে পড়ুয়ার সংখ্যা একেবারে তলানিতে। এর মধ্যে 226টি স্কুল পড়ুয়া শূন্য। আর এবার দক্ষিণ 24 পরগনার 20টি প্রাথমিক স্কুল পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। কয়েকটি বিদ্যালয়ে যে ছাত্র সংখ্যা কমে গেছে, তার কারণ কি সঠিকভাবে লোকাল যিনি SIS আছেন, অপর বিদ্যালয় পরিদর্শক, তিনি একটা রিপোর্ট তৈরি করছেন। আমি ব্যক্তিগতভাবে বিদ্যালয়ের যারা হেড টিচার আছেন তাদের সঙ্গে কথা বলছি, ভিসি কমিটির সঙ্গে কথা বলছি, যাতে ওই বিদ্যালয়গুলোকে আবার একটু সচল করা যায়, অর্থাৎ বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে ভর্তি হয়। যদিও বাস্তবে সংখ্যাটা অনেক বেশি বলে মনে করছেন অনেকে। দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়া ও পরিকাঠামোকেই দায়ী করছেন বিরোধীরা। প্রথমত সরকারি যে স্কুলগুলো, মানে প্রাইমারি স্কুলগুলো, পরিকাঠামোর ভীষণ অভাব, এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে রাজনীতি তথা ব্যবসা আরম্ভ হয়ে গেছে, যার ফলে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর বেসরকারি স্কুলগুলোর মানে উত্থান হচ্ছে। কোনো স্কুল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি এখনো পর্যন্ত নেই। যা খবর, কিছু স্কুলে ছাত্র সংখ্যা কমেছে, সেটা যাতে ছাত্র সংখ্যা বাড়ায় সেই চেষ্টা করা হচ্ছে। 2 বছর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় রাজ্য। এই আবহে ফের সামনে চলে এলো শিক্ষা ব্যবস্থার কঙ্কালসাৎ চেহারা। এখন এইসব স্কুলগুলোর ভবিষ্যৎ কি? কোনো সরকারি উদ্যোগ কি নেওয়া হবে এই স্কুলগুলোকে বাঁচানোর জন্য, নাকি পড়ুয়ার অভাবে ঝুলবে তালা? শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।